Welcome, my dear students, for online class from Odhayan English Center. Dear students, now I am going to discuss on English second paper for the HSC students. Today's topic: completing sentence, Dhaka Board 2019. Going to next step. Question A: we are late. আমাদের দেরি হয়। The class will start soon. ক্লাসটি শীঘ্রই শুরু হবে। ওয়ার্ক ফাস্ট লিস্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্স অর্থাৎ ওয়ার্ক ফাস্ট লিস্ট এই কম্প্রিহেনসিভটির পূর্বে আমাদের দুটি সেন্টেন্সের ডিরেকশন রয়েছে। তো এখানে বিষয়টা হচ্ছে আমাদের দেরি হবে, সাবজেক্ট হচ্ছে উই, আর আমাদের দেরি হয় এবং ক্লাসটি শীঘ্রই, মানে ক্লাসে শীঘ্রই আমাদের দেরি হয়, ক্লাসে শীঘ্রই শুরু হবে। তো ওয়ার্ক ফাস্ট মানে হাঁটো, দ্রুত হাঁটো। লিস্ট যেন, অর্থাৎ এই যে মানে আমরা হাঁটবো, আমাদের যে উদ্দেশ্য হচ্ছে ক্লাসটি যেন মিস না হয়, অর্থাৎ ব্যর্থ না হয়ে যায়, অর্থাৎ আমরা ক্লাসে যেন যোগদান করতে পারি। তো এই যোগদান করার জন্য ব্যর্থ না হয়ে যায়, অর্থাৎ মিস না হয়ে যায়, সেটি এখানে গ্যাপে এরকম একটি বাক্য লিখতে হবে। তো লিস্টের অর্থ হচ্ছে পাশে ভয় হয় এমন যে, ইতিমধ্যে আমি পূর্বে অনেকবারই এই লিস্টে নিয়ে অনেকবার আলোচনা করেছি। আর লিস্টের পরের স্ট্রাকচার হচ্ছে নিম্নরূপ: সাবজেক্ট প্লাস SHOULD plus B1 plus object OB। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা সেন্টেন্সটি পূরণ করতে পারবো। তো এখানে ওয়ার্ক ফাস্ট মানে আমরা দ্রুত হাঁটি, নতুবা আমরা ক্লাসটি মিস করবো, এরকম আর কি। অর্থাৎ এখানে নতুবা অর্থ মানে লিস্ট, নতুবা ক্লাসটি মিস করবে, এরকম অর্থ প্রকাশ করছে। তো WAL কে ওয়ার্ক, FAST ফাস্ট, LEST লিস্ট, উই দ্রুত হাঁটি নতুবা আমরা ক্লাসটি মিস করব। তো মিস করব শুড, SHOULD শুড, উই শুড আমরা ক্লাসটি মিস করব, MISS মিস, উই শুড মিস। এরপরে যেহেতু পূর্বে ডিরেকশন দেওয়া রয়েছে ক্লাস নিয়ে, সেজন্য আমরা অবজেক্ট হিসেবে এখানে ক্লাসটি নিয়ে যাব। দা TH দা CLASS ক্লাস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এভাবে অর্থাৎ ডিরেকশন অনুযায়ী তোমাকে অবশ্যই আনসারটি লিখতে হবে। Going to next step. Question B. There goes a proverb. There goes a proverb অর্থাৎ প্রবাদে বলা যায়, প্রবাদে আছে that। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, so we must make a proper use of time, এখানে সময়ের উপরে একটা ডিরেকশন দেওয়া রয়েছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আসলে তো এখন তোমরা যারা শিক্ষার্থী রয়েছে, এই উদাহরণটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উদাহরণ, যে উই মাস্ট মেক এ প্রপার ইউজ অফ টাইম, অর্থাৎ আমাদেরকে অবশ্যই
সময়ের সদ্ব্যবহার করতে, অবশ্যই সময়ের সদ্ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের আর বেশি সময়ও নেই। সেক্ষেত্রে এসএসসি বুঝতেই পারছো যে কি হতে পারে। তো যেহেতু একটি প্রবাদ, সেজন্য আমরা লিখতে পারি যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নন, অর্থাৎ সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এছাড়া তো আমরা প্রবাদ, যেহেতু এটা প্রবাদের কথা বলা আছে, আমরা প্রবাদে লিখে ফেলি টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। THCRE there, GOES goes a PROVERB, proverb THAT that, TIME time and tight, TID tight, time and tight, WAI wait for, wait FOR wait for none, NONE wait for none, অর্থাৎ সময়ের স্রোত কারোর জন্য সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একটি বিষয়, সেটি হচ্ছে যে প্রবাদ প্রবচন থেকে একটি আসি, প্রায় আমরা দেখলাম যে প্রবাদ প্রবচন থেকে একটি পরীক্ষায় আমাদের আসে। সেক্ষেত্রে তোমরা যদি 45 বা 60 থেকে 60 to 50 proverbs, you if you memorize 60 to 50, 60 to 70 proverbs, inshallah you can solve this, and from this you will get or you will write a sentence in this proverb, a proverb from this proverb. তুমি এই প্রবাদ থেকে অবশ্যই একটা সেন্টেন্স লিখতে পারবে। তো অর্থাৎ আমি বলছি যে তুমি যদি পরীক্ষায় অবশ্যই একটা প্রবাদ আসে, তুমি মানে 60 থেকে 70টি প্রবাদ যদি মুখস্থ করো, আর যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি মুখস্থ করলে আশা করি এখান থেকে একটা পরীক্ষায় আসবে। তো আমি 60 থেকে 70টি প্রবাদ আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে দিয়ে দেব। Going to next step. Question C. The condition of Mitu's father was not well. Condition মানে অবস্থা, of Mitu's father মানে মৃত্যুর পিতার অবস্থা, মৃত্যুর পিতার অবস্থা was not well মানে ভালো নয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে মৃত্যু হচ্ছে মেয়ে, তো সেক্ষেত্রে তার পিতা অসুস্থ বা ভালো নয়। তো পরবর্তী সেন্টেন্স, এটি হচ্ছে একটি ডিরেকশন মূলক সেন্টেন্স। তো এই সেন্টেন্সের ডিরেকশন এটি। তো ইফ আই নিউ হার মানে বলছে যে আমি যদি তার ফোন নাম্বার, ইফ আই নিউ হার মোবাইল নাম্বার, ইফ আই নিউ হার মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম। তো এখানে আসলে মোবাইল নাম্বারটা কার মোবাইল নাম্বার জানতাম, অর্থাৎ মৃত্যুর মোবাইল নাম্বার জানতাম। তো আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে আমি কি করতাম, অবশ্যই সম্ভবত আমি দ্রুত তাকে ফোন করতাম, এটা লিখতে পারি আমরা। যেহেতু, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইফ এর নিয়ম আমি ইতিমধ্যে আলোচনা করেছি। ইফ, আর তারপর আমি তিনটি শর্ত রয়েছে সেটি ইউজ, ইফ এর ব্যবহার। ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অপর ক্লোজটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স।
তো স্ট্রাকচার এখানে তিনটে স্ট্রাকচার হতে পারে, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট, টু subject plus have to has to plus b1 plus object, subject plus can or may plus b1 plus object। if এর পরে এই তিনটে স্ট্রাকচার ব্যবহৃত হতে পারে। আর if if যুক্ত ক্লোজ যদি পাস্ট সিমুলেটেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট হয়, তাহলে অপর ক্লোজটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটি হবে সাবজেক্ট প্লাস would could might should প্লাস b1 প্লাস অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দ্বিতীয় যে সিনোসটি বললাম, দ্বিতীয় যে স্ট্রাকচারটি বললাম, সেই স্ট্রাকচারে এই সিনোসটি রয়েছে। তো ইফ ইফ আই নিউ, দেখো এখানে আই এর পরে আই হচ্ছে সাবজেক্ট আর নিউ হচ্ছে ভার্ব। তো নিউ, নো, নিউ, নন, তো এটি বি2 তে রয়েছে অর্থাৎ পাস্ট ফর্মে রয়েছে। আর এখানে হার মোবাইল নাম্বার, তো এখানে মিতুকে ফোন দিতাম, তাহলে আমি মিতুকে ফোন করতাম, তাহলে স্ট্রাকচারটি হবে এরকম। সাবজেক্ট প্লাস শুড উড কুড মাইট, শুড কুড মাইট, আমি জানতাম, তাহলে আমি ফোন করতাম। তো আমি এখানে আই কুড, COULD could might, WIULD would might, MIGS T plus B1 plus object। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্ট্রাকচারটি অর্থাৎ ইপি এর পরে যে স্ট্রাকচারটি ব্যবহার করব সেটি হচ্ছে, প্রথমে আমাকে সাবজেক্ট আনতে হবে, তারপরে কুড, উড, মাইট। তো এখানে আমরা সাধারণত নিশ্চিত যদি বোঝাই, তাহলে আমরা এখানে কুড এবং উড ব্যবহার করতে পারি, আর সম্ভাবনা বোঝালে মাইট। তো সব ক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি, তবে সামর্থ্য বোঝালে আমরা উড কুড ব্যবহার করবো। আর যদি আমরা নিশ্চিত পারি, তাহলে আর সম্ভাবনা অর্থে মাইট, আর বাকি সব ক্ষেত্রে উড বসাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, firstly you have to write subject. If if question C, if I KN EW knew HER her, if I knew her, MOBILE mobile, NUMBER mobile number. So you have to set comma, and then you have to set subject. Firstly you have to write subject. You have to take subject from this clause, I, subject I could, COULD could, PHONE phone, I could phone her, HER quickly, QUICKLY। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে অ্যাডভার্ব ব্যবহার করেছি যাতে সুন্দর হয়। তো if I knew her mobile number, I could phone her quickly। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তুমি তোমার ইচ্ছা মতো এই স্ট্রাকচারটি ব্যবহার করে তুমি তোমার ইচ্ছা মতো সেন্স তৈরি করতে পারো। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই সেন্সে যেহেতু ডিরেকশন দেওয়া রয়েছে, অবশ্যই ডিরেকশন ফলো করতে হবে। Going to next step,
Question D. Though Bangladesh is a small country, though Bangladesh is a small country, dot dot, we are proud of our World Heritage Sites. তো যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, তবু উই আর প্রাউড, তবুও দেশ, উই আর প্রাউড মানে আমরা, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে হচ্ছে আমরা গর্বিত আমাদের বিশ্ব ঐতিহ্য নিদর্শনে গর্বিত, আমরা বিশ্ব ঐতিহ্য নিদর্শনে গর্বিত। মানে অর্থাৎ এখানে এই বিশ্ব যে ঐতিহ্য রয়েছে তার মধ্যে অনেক কয়েকটি ঐতিহ্য আমাদের, কতিপয় ঐতিহ্য আমাদের দেশেও রয়েছে। তো বলছে যে বাংলাদেশ যদিও একটি ছোট দেশ, তবুও এর রয়েছে মানে অনেক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, মানে অনেকগুলো সেভারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে কতিপয়, অনেকগুলো দিলে বেশি হয়ে যায়, সুতরাং সেক্ষেত্রে আমরা লিখব সেভারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অর্থাৎ মানে ইট হ্যাজ, এক্ষেত্রে থাকা অর্থে আমরা স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দো অলদো নিয়ে একটু ব্যাখ্যা দিচ্ছি। দো অলদো এর অর্থ হচ্ছে যদিও বা সত্ত্বেও। দো অলদো দ্বারা দুটি ক্লোজ যুক্ত, একটি সাবঅর্ডিনেট ক্লোজ এবং একটি প্রিন্সিপাল ক্লোজ। সাবঅর্ডিনেট দো অলদো যেটি দো অলদোর সাথে সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত থাকে এবং অপরটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তো দো অলদো দ্বারা যে বাক্যটি মানে যে ক্লোজটি যুক্ত হয় আর সেটি সবসময়, অর্থাৎ এই যে দো অলদোর পরে যে ক্লোজটি, দো অলদো এর পরে যে ক্লোজটি যুক্ত হয় সেটি পরস্পর বিপরীত, অর্থাৎ অপর ক্লোজটি প্রিন্সিপাল ক্লোজ এবং এই ক্লোজটির সাথে পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে, এবং দো অলদোর একটি অংশ যে টেন্সে থাকে অপর অংশ সেই টেন্সে করতে হবে। দো অলদো এর একটি অংশ যে টেন্সে থাকে অপর অংশ সেই টেন্সে করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেমিস্টার শেষে যেহেতু আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ নিয়ে কথা বলা হয়েছে, সেজন্য আমরা এখানে এই গ্যাপটিও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট মানে ওয়ার্ল্ড হেরিটেজ এই অবজেক্টটি ব্যবহার করে আমরা এই বাক্যটি লিখব। তো খুব সহজ, দেখো সাবজেক্ট প্লাস the have oblige has plus object ও বি অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে এই বাক্যটা পূরণ করতে পারবো। যেহেতু এটি পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করবে, অর্থাৎ বাংলাদেশ ছোট দেশ, তো এই ছোট দেশ সাধারণত এত বড় বড় ঐতিহ্য থাকার কথা না, তবে এখানে আছে অনেক অনেক ন্যাচারাল সিনারি, মানে প্রাকৃতিক ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ। আমরা একটু অনেক প্রাকৃতিক অনেক তবুও রয়েছে, মানে ইট হ্যাজ ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, মানে তবুও রয়েছে এর প্রাকৃতিক বৈশ্বিক ঐতিহ্য নিদর্শন। তো আমরা এরকম সেন্সে লিখবো। তো আরেকটা কোশ্চেন ডি, THOUGH তো BANGLADES বাংলাদেশ is a SMALL COUNTRY country. And you firstly have to write this clause, though Bangladesh is a small country, and then you have to set comma. You have to write subject. A student's subject, this is Bangladesh. You have to set pronoun. You have to set pronoun instead of Bangladesh. It. You have to set it. It has, and you have to set as subject is singular, so you have to set has. And notice carefully,
this is V1, so you have to set has, has অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যেহেতু এসএনএস ইজ রয়েছে এটি হচ্ছে V1, am is are, তো অবশ্যই এই যে ক্লোজটি আমরা গঠন করব সেটিও প্রেজেন্ট টেন্সে গঠন করব, সেজন্য আমরা হ্যাভ হ্যাজ প্লাস অবজেক্ট এখানে লিখেছি। তবে রয়েছে ন্যাচারাল মানে প্রাকৃতিক বৈশ্বিক ঐতিহ্য ন্যাচারাল, অথবা তুমি শুধু ন্যাচারাল লেখো বা না লেখো, it has it has natural sites, natural world heritage বা natural sites, natural world heritage sites, ঠিক আছে, তো এটা লিখে দিতে পারি। it has, যেহেতু বাংলাদেশ অনেক প্রাকৃতিক, বাংলাদেশ যেহেতু প্রকৃতির দেশ, প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, সেজন্য আমরা এই কথার ন্যাচারাল শব্দটা যোগ করে দিতে পারি। আর তুমি যদি যোগ নাও করো, যে শুধু এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস এটুকু ব্যবহার করবে, ওকে। It has natural world heritage, WORLD world HERITAGSITES। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এসএনএস এর নিদর্শন অনুযায়ী আমরা এসএনএস কে কমপ্লিট করে ফেলেছি। তো বাংলাদেশ is a natural small country, বাংলাদেশ একটি ছোট দেশ। It has natural world heritage sites, world heritage sites মানে, তো অথবা তুমি এখানে যদি একটি মডিফায়ার ইউজ করে দিতে পারো, যেমন it has several natural, এখানে আরো ইচ্ছা করলে আমি একটা মডিফায়ার ইউজ করে দিতে পারি, several natural ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, এটিও লিখে দিতে পারি। তো কতিপয়, এরা হচ্ছে কতিপয় প্রাকৃতিক বৈশ্বিক ঐতিহ্যময় স্থান। তো আমরা এখানে সেভারাল শব্দটা ব্যবহার করি, ইট হ্যাজ সেভারাল, SEVERAL, সেভারাল, এটি ইউজ করে দিলে আর একটু সুন্দর হয়ে যায়। ইট হ্যাজ সেভারাল ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই এসএনএসটি বুঝতে পেরেছো। তো তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে দোয়াল্দ দ্বারা মানে হচ্ছে যদিও বা সত্ত্বেও, একটি সেন্টেন্স অপর সেন্টেন্সের সর্বদা বিপরীত অবস্থানে থাকবে, পরস্পর বিপরীত ধর্মী সেন্টেন্স হবে। Question E, we are a free nation now. We are a free nation. We মানে আমরা, a free nation মানে একটি স্বাধীন জাতি, এখন আমরা একটি মুক্ত জাতি এখন। In 1971 is the year, 1971 সাল হচ্ছে সেই বছর যখন বাংলাদেশ, যেহেতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে স্বাধীন নিয়ে বলা হয়েছে, তো এক্ষেত্রে তোমাকে অবশ্যই এই বিষয়ে অনুসরণ করতে হবে। তো এখন এখানে when এই কানেক্টরটি দেওয়া রয়েছে, তো এই টাইম ক্লোজ দেখো, মানে পূর্বে টাইম ক্লোজ দেওয়া রয়েছে, আর আমাদের ডিরেকশন হচ্ছে আমরা স্বাধীনতা নিয়ে কথাগুলো লিখবো। তো টাইম ক্লোজ অর্থাৎ 1971 সালে কি ঘটেছিল সেই বিষয়টি এখানে আমরা লিখে দেব, এবং সেটা যদি এটা আছে এখন 1971 সেই সময় যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তো আমি ইতিমধ্যে এই হোয়েনের ব্যাখ্যা ইতিমধ্যে অনেকবার দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এটা 1971 সাল হচ্ছে সেই সময়, মানে প্রিভিয়াস টেন্স কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তো এটা আমরা সেই সময় যখন আমরা স্বাধীন বাংলাদেশ স্বাধীন হয়েছিল বা আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, তো এরকম আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে আমাকে এখানে সাবজেক্ট আনতে হবে, তারপরে ভার্ব আনতে হবে, তারপরে যদি এটা লিঙ্কিং ভার্ব ইউজ করি তাহলে অবশ্যই আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। তো এই স্ট্রাকচারটি এরকম হতে পারে, সাবজেক্ট, তারপর হবে লিঙ্কিং ভার্ব, এখানে এটা LINKING লিঙ্কিং
VERB verb plus adjective ADJECTIVE। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লিঙ্কিং ভার্ব আবার কি ভার্ব, এটা একটা প্রশ্ন হতে পারে তোমাদের কাছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি লিঙ্কিং ভার্ব ব্যবহার করি, যেমন এখানে আমরা যে বিকাম, মানে বিকাম শব্দটা আসলে হওয়া, বিকাম অর্থ কি হওয়া, এটি আসলে একটি লিঙ্কিং ভার্ব। তো এই লিঙ্কিং সবসময় মনে রাখতে হবে, লিঙ্কিং ভার্বের পরে স্ট্রাকচার হচ্ছে পরে অ্যাডজেক্টিভ বসে। after you have to set adjective after linking verb all time। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য আমরা এখানে লিখে দেখো সাবজেক্ট লিখেছি, সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপরে এসএমএস এর এই যে আমাদের ডিরেকশন রয়েছে সেই ডিরেকশন মোতাবেক, ডিরেকশন অনুযায়ী ইউ হ্যাভ টু ফলো দ্য ডিরেকশন। তো এই ডিরেকশন অনুযায়ী তোমাকে কি করতে হবে, সাবজেক্ট আনতে হবে, তারপর লিঙ্কিং ভার্ব। এখন তুমি লিঙ্কিং ভার্ব ছাড়া তুমি একটা অন্য ভার্ব নিয়ে আসতে পারো, সেক্ষেত্রে তুমি অন্য ভার্ব নিতে এক্সিভ মানে অর্জন করা। যে আমরা, আমি এখানে যদি উই নিয়ে বলা হয়েছে, এখানে যদি উই নিয়ে বলা হয়েছে, সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। তো সেক্ষেত্রে এসিভ অর্জন করা, তারপরে এরকম ভার্ব তুমি নিয়ে নিতে পারো তোমার ইচ্ছা মতো। আমি আমার মতো করে লিখবো। তো এখানে আমরা সাবজেক্ট হিসেবে ধরবো বাংলাদেশ। তো নাইনটিন 71 is the in 1971 is the 1971 is the year 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 WHEN when। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে নিয়ে আসবো বাংলাদেশ স্বাধীন হয়েছিল বা আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, এরকম লিখতে পারি। তুমি যদি, আমি এখানে যেহেতু স্বাধীনতা নিয়ে বলা হয়েছে, 1971 হচ্ছে সেই সাল যখন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সেক্ষেত্রে উই অ্যাকসেপ্ট অর্জন করা, উই অ্যাকসেপ্ট ইন্ডিপেন্ডেন্ট, অথবা লিখতে হবে বাংলাদেশ অ্যাকসেপ্ট ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা এখানে BANGLADESS বাংলাদেশ became, যদি আমি পাস্ট টেন্সে দেব BCAME became independent, INDEPENDENT independent 'we became independent', আমরা ইন্ডিপেন্ডেন্ট আমরা স্বাধীনতা অর্জন, স্বাধীন হয়েছিলাম, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বা আমরা লিখতে পারি উই বিকেম ইন্ডিপেন্ডেন্স, DENDANC ডেন্স, DENC ডেন্স, উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট, DANC independent।
is the year WHEN when BANGLADESS Bangladesh BACAM became independent. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, going to next step. Question F. English is an international language. ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা. We dash you cannot get a good job. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা. এখানে শুধু দেশ রয়েছে, তারপরে ইউ ক্যান নট গেট এ গুড জব. তো এই স্ট্রাকচারটি হচ্ছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা তুমি একটি ভালো চাকরি পাবে না, এখানে নিষেধমূলক বাক্য রয়েছে. আর সেটি হচ্ছে যে ইংরেজি আন্তর্জাতিক ভাষা. তো ইংরেজি যদি আন্তর্জাতিক ভাষা হয় এবং সেক্ষেত্রে এখানে শর্ত দিয়েছে ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি একটি ভালো চাকরি পাবে না, একটি শর্ত. কি হলে, অর্থাৎ যদি তুমি ইংরেজি না শেখো, তাহলে তুমি একটি ভালো চাকরি পাবে না. সেক্ষেত্রে আমরা ইফ এর ব্যবহার এখানে করতে পারি. তো ইফ এর ব্যবহার হচ্ছে, দেখো, এটি হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস নট প্লাস ক্যান নট কুড নট প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট. তো এখানে এই স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী তাহলে আমরা এখানে লিখব, প্রথমে ইফ লিখবো, তারপরে সাবজেক্ট, যেহেতু এটি ফিউচারে মানে রয়েছে, অর্থাৎ এর সামর্থ্যমূলক বাক্য. তো সেক্ষেত্রে আমরা এখানে সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, ইফ প্লাস সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট. আমরা স্ট্রাকচারটি নিব এরকম. I have if plus subject plus B1 object. আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে এখানে আমরা এই বাক্যটি সম্পন্ন করতে পারবো. তো আমরা পূর্বে যেহেতু নির্দেশনা দেওয়া হয়েছে ইংলিশ, তো আমরা প্রথমে আমরা ইফ লিখে ফেলবো. First you have to write if and then you have to set subject. If subject you have to set subject, you have to take subject from principal clause. Here principal clause subject is subject you have to set you. Why or you, অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে এখানে সাবজেক্ট নিতে হবে ইউ, প্রিন্সিপাল ক্লজ থেকে সাবজেক্ট নিতে হবে. এরপরে ইফ ইউ ডু নট, যেহেতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, তো এখানে আমরা এই যে স্ট্রাকচারটি রয়েছে এখানে আমরা নেগেটিভ করে দেবো. অর্থাৎ ইফ ইউ সাবজেক্ট আনবো, তারপরে এটা এই যে ভার্বের সাথে নেগেটিভ যোগ করে দিব. তাহলে হবে ইফ ইউ ডু নট, নট not do not plus b1 plus object, do not plus if you do not learn, learn this language, this language, you cannot cannot get a GWOD good JOP. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি স্ট্রাকচারটি পুনরায় লিখে দিচ্ছি. দেখো, এখানে আমি আবার লিখছি
এখন স্ট্রাকচারটা হবে প্রথমে ইফ, তারপরে সাবজেক্ট প্লাস do not প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটি হবে এখানে। এরপরে তোমাকে কমা ব্যবহার করতে হবে। তো প্রথমে কি হবে, সাবজেক্ট, তারপরে ডু নট প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগের সেমিস্টারে একটু সমস্যা করে ফেললাম। আমরা এখানে এটি মুছে ফেলতে পারি, ইরেজ করে দেব। এটাকে আমরা ইরেজ করে দিলাম। আমি আবার লিখছি, দেখো, যেহেতু কম্পিউটার লিখতে হচ্ছে। I have if plus subject plus do not plus b1 plus ob object b1 plus object। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে এই অনুযায়ী আমরা প্রথমে দেখো সাবজেক্ট লিখেছি, ইফ লিখেছি, তারপর সাবজেক্ট লিখেছি ইউ, এখান থেকে ইউ নিয়েছি। তারপর ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যান নট গেট এ গুড জব। অর্থাৎ যদি তুমি এই ভাষা না শেখো তাহলে তুমি একটা ভালো চাকরি পাবে না। তো এখানে তুমি ইচ্ছা করলে দিস ল্যাঙ্গুয়েজ বলতে ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ ওয়েল এ কথাও লিখে দিতে পারো, যে এইভাবে লিখতে পারো, ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ ওয়েল। যদি তুমি ভালোভাবে ইংরেজি না শেখো তাহলে তুমি একটা ভালো চাকরি পাবে না, এমনই লিখতে পারো, তোমার খুশি। Question G. I found a box in the room. I found a box. I found a box in the room. The box was too heavy for. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি ডিরেকশন আছে যে আই ফাউন্ড, আমি পেয়েছিলাম একটি বক্স ইন দ্য রুম, রুমের মধ্যে, বা আমি একটি রুমের মধ্যে বক্স দেখেছিলাম বা পেয়েছিলাম। দ্য বক্স ওয়াজ টু হেভি, মানে বক্সটি ছিল খুব ভারী। তো ফর, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সে হেভির পরে ফর ইউজ করা হয়েছে। তো এখানে ট্রু রয়েছে, ট্রু, হেভি ফর ড্যাশ। তো স্ট্রাকচার যদি তুমি এরকম ট্রু আর তারপরে ফর পাও তাহলে বুঝতে হবে এটার স্ট্রাকচার হবে নিম্নরূপ, অর্থাৎ টু এর সূত্র। তো স্ট্রাকচারটা আমি এখানে লিখছি, সাবজেক্ট প্লাস subject plus verb verb plus object plus true plus true plus a the
ADJECTIV adjective, always ADBER adverb plus FR for plus OB of object plus TO2 plus B1। তো প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে স্ট্রাকচার। মানে তো আমি এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি বিভাব লিখেছিলাম। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভাব বসে, তবে কখনো প্রিন্সিপাল ভার্ব হতে পারে। তো সেক্ষেত্রে আমি এর জন্য শুধু ভার্ব লিখি, সাবজেক্ট হবে। তারপরে দেখো এখানে প্রথম সে অনুযায়ী দি বক্স হচ্ছে সাবজেক্ট, তারপরে ওয়াজ হচ্ছে ভার্ব, দেখো এটি বিভার্ব, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভার্ব হয়। আর টু হচ্ছে এখানে অ্যাডভার্ব, আর অ্যাডজেক্টিভ হচ্ছে হেভি। তারপরে অ্যাডভার্ব অনেক সময় অ্যাডভার্ব হতে পারে, তারপর প্লাস ফর, তারপরে অবজেক্ট, তারপরে টু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর যদি এরকম দেওয়া থাকে তাহলে ফর মানে হচ্ছে ভিন্ন অবজেক্ট, মানে এই সেন্টেন্সে যে অবজেক্টটি ব্যবহার করা হয় সেটি আসলে একটি ভিন্ন অবজেক্ট, আর সেক্ষেত্রে অবশ্যই অবজেক্ট ধরে নিতে হবে। তো এখানে দেখো তোমার এখানে ডিরেকশন দেওয়া রয়েছে যে আই ফাউন্ড, এখানে অবজেক্ট হিসেবে আমরা নিতে পারি আই কে। তো আই এর অবজেক্ট কি? মি। তো আমরা এখানে ফরের পরে মি বসাবো। তারপরে দেখো এই যে কোন পর্যন্ত এই সেন্টেন্সে এই স্ট্রাকচার, এই সাবজেক্ট থেকে ফর পর্যন্ত এখানে দেওয়া আছে, আর আমাদেরকে লিখতে হবে অবজেক্ট প্লাস টু প্লাস ভি1 এই পর্যন্ত লিখতে হবে। তারপরে শেষে ফুল স্টপ চিহ্ন বসিয়ে দেবো। T is the BOX box. The box WS was to HAVY for। তো এরপরে আমরা নিয়ে যাব ফর এর পরে অবজেক্ট। তো এখানে অবজেক্ট আকারে আমরা কাকে ব্যবহার করবো? আই কে। তো আই এর অবজেক্ট হচ্ছে মি, মি। এরপরে লিখব টু। তো আসলে যেহেতু বলা হয়েছে বোঝাটি এতই ভারী যে আমার পক্ষে বড় বহন করা সম্ভব না, তার মানে এই সবসময় মনে রাখতে হবে তোমাদেরকে যে টু ডট টু এর অর্থ হচ্ছে এতই ডট ডট না, তার মানে এখানে একটি ভিন্ন সাবজেক্টের ব্যবহার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে ফর আছে, ফরের পরে অবশ্যই ফর না থাকলে বুঝতে হবে সাবজেক্ট এক, আর ফর যদি থাকে তাহলে বুঝতে হবে সাবজেক্ট ভিন্ন। তো এখানে আমরা সলিউশন নিতে পারি ক্যারি, মানে বহন করা। বহন করা ইংরেজি বোঝাটি বহন করা বা তোলা, বা মানে এই বক্সটি এতই ভারী যে আমি তুলতে পারি না, এটা হতে পারে। অথবা লিখতে পারো মানে সহজ যেটা, সেটা হচ্ছে বহন করতে পারি না, নিয়ে যেতে পারি না, এরকম আর কি। তো তুলতে পারি না, আমরা এখানে আমি সহজ যেটা সেটা হচ্ছে ক্যারি, CARRY ক্যারি, ক্যারি। তো বক্সটি এতই ভারী, মানে অর্থাৎ বক্সটি এতই ভারী যে আমি এটা বহন করতে অসম্ভব, আমার জন্য বহন করা সম্ভব না। তো ক্যারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে আরেকটা বিষয় হচ্ছে তোমরা অনেক সময় অবজেক্ট লিখে দিতে পারো, তো এটা লিখবে না, কারণ অবজেক্ট যদি এখানে লেখো তাহলে ভুল হবে। দ্য বক্স, এই বক্সের অবজেক্ট আবার এখানে অনেক সময় অনেক শিক্ষার্থী লিখে ফেলে, তুমি সেটা লিখবে না। The box was too heavy for me to carry, অর্থাৎ বোঝাটি এতই ভারী যে আমি বহন করতে পারি না, আমার জন্য বহন করা সম্ভব নয় আর কি, বুঝেছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা এই স্ট্রাকচারটি ফলো করে এই বাক্যটি লিখেছি। পরীক্ষায় যদি এরকম বাক্য আসতেই পারে, তো সেক্ষেত্রে এই নিয়ম ফলো করে তোমরা সেন্টেন্সটির অর্থ অনুযায়ী লিখে ফেলবে। Going to next step, I was really in a great danger. তো আমি সত্যি সত্যি একটি বড় বিপদের মধ্যে ছিলাম। আমি ছিলাম
সত্যি সত্যি একটি বড় বিপদের মধ্যে, আমি সত্যি সত্যি একটি বড় বিপদের মধ্যে ছিলাম। ই কেম হিয়ার, সে এখানে এসেছিল, উইথ এ ভিউ টু, মানে উদ্দেশ্যের জন্য। তো উইথ এ ভিউ টু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে উইথ এ ভিউ টু এটি একটি ফ্রেজ। তো আমরা জানি অনেক শিক্ষার্থীর মধ্যে ভাবতে পারে যেখানে তো টু আছে, তো টু এর পরে সবসময় ভিওয়ান বসে, কিন্তু মনে রাখতে হবে যে এই যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, মানে এই যে এই দুটি ফ্রেজের পরে আর টু থাকা সত্ত্বেও এদের পরে ভাবটা হবে ভিওয়ান প্লাস আইএনজি। তো যেহেতু পূর্বে ডিরেকশন দেওয়া রয়েছে বিপদে, সত্যি সত্যি বিপদে ছিলাম, বড় বিপদে ছিলাম, হি কেম, তো আর সে এসেছিল কি জন্য, আমাকে সাহায্য করতে। তো আমি এখানে লিখে দিতে, আমাকে যেহেতু এখানে আই নিয়ে বলা হয়েছে, তো আমরা আই নিয়ে এখানে লিখবো। তো এখানে স্ট্রাকচার টু এর পরে আমরা ভিওন প্লাস আইনজি, টু এর পরে স্ট্রাকচার হবে উইথ এ ভিউ টু, এর পরে স্ট্রাকচার হবে ভিওন প্লাস আইনজি। তো আমরা শুধু ভিওন প্লাস আইনজি প্লাস অবজেক্ট লিখে দেবো। আমি স্ট্রাকচারটা লিখছি না এবছর, আমি সরাসরি করছি, দেখো খুব ইজি। একটু শুধু এই কথাটাই মনে রাখতে হবে, উইথ ভিউ টু এর পরে ভিউ প্লাস আইএনজি বলবে। is first you have to write he came here with a view to, he c a m e came, h e r e here w I t h, with a b I e w view to, with a view to, আর সে এখানে এসেছিল কি কি জন্য এসেছিল, আমাকে বিপদ থেকে বাঁচাতে। তো তুমি লিখতে পারো আমাকে বিপদ থেকে বাঁচাতে, সেখানে আমাকে বিপদ থেকে বাঁচাতে এসেছিল, আমাকে বা আমাকে সাহায্য করার জন্য এসেছিল। যদি আমি বিপদে আছি তাহলে আমাকে অবশ্যই সাহায্য করার দরকার, অথবা উইথ এ ভিউ টু সেভিং বা প্রোটেক্টিং মি, বা আমি লিখতে হচ্ছে হেল্পিং মি। তো আমি সবচেয়ে সহজ যে শব্দটা সেটা লিখবো হেল্প, এইচ এইচ ই এল পি, এর সাথে আইন যোগ করে দেবো, হেল্পিং মি। দেখো খুব ইজিলি হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে আরেকটি বিষয় মনে রাখতে হবে, ইংরেজি আর যত ইজি লেখা যায় এটা তত সুন্দর হয়। তত ইজি, সহজ সহজ শব্দ দিয়ে তুমি যখন লিখবে তোমার কাছে এটা মজা লাগবে। তো সেই জন্য সহজ সহজ বাক্য দিয়ে লেখাটাই উত্তম, আমি মনে করি সেটা। Going to next step, I cannot recall his name, মানে I cannot মানে আমি পারি না, recall মানে স্মরণ করতে, his name মানে তার নাম। তো it is long since, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে এখানে দুটি কাজের সময়কে প্রকাশ করেছে। যে মানে দেখা হচ্ছে এটা দীর্ঘ সময়, অনেক লং মানে লম্বা, এটা হচ্ছে অনেক লম্বা, যখন তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তো এই ক্ষেত্রে সিন্সটা মানে যখন তখন অর্থ প্রকাশ করে। এবং সিন্সের একটি প্রয়োগ আমি তোমাদেরকে বলছি, দেখো মনে রাখতে হবে। সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভিওয়ান প্লাস অবজেক্ট হয়, তাহলে এই যে সাবজেক্ট ভিওয়ান আছে, এটি আসল। দ্বিতীয় প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অপর ক্লোজটি অর্থাৎ সিন্সের পরে, তবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সিন্স এই অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অপর অংশ পাস্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্ট ভি টু হবে। আর এই অংশটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অপর অংশ পাস্ট পারফেক্ট টেন্স। কথা মনে রাখতে হবে। কি বলেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইপি এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অপর ক্লোজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইপি এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অপর ক্লোজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা এই অংশে দেখো এই ক্লোজটি, প্রশ্ন হচ্ছে যে এটি আসলে কোন টেন্সে রয়েছে। এটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্ট ভার্ব রয়েছে, দেখো ভি1। তো সেজন্য আমরা এখানে সাবজেক্ট, তাহলে স্ট্রাকচারটা হবে কি, আমরা লিখে ফেলি, দেখো স্ট্রাকচারটা হবে এরকম। ফার্স্টলি ইউ হ্যাভ টু রাইট সাবজেক্ট প্লাস ভার্ব ভি2,
B2 প্লাস অবজেক্ট ওবি অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো এখানে অবজেক্ট লিখতে হবে। এই শুধু এইটুকু স্ট্রাকচার লিখলে এটার অ্যান্সার হয়ে যাবে। আই টিট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ইটটা ছোট হাতে জাস্ট টাইপিং মিস্টেক। তো ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইট ইট এটা আসলে বড় হাতে হবে। আমরা বড় হাতে লিখে ফেলেছি। ইট ইজ LONG লং, LONG লং, SINC since, it is long since। long since, SINCE long since, it is long since। তো মানে আমি যদি এখানে পূর্বে সেন্টেন্সে তার নাম স্মরণ করতে পারি না, তো আমার কথা বলা হয়েছে আমি। আমরা এখানে আমি সাবজেক্ট, আমি তার, আমি তার নাম স্মরণ করতে পারি না। এটা অনেক আগে যখন তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, তাহলে আমার সাক্ষাৎ হয়েছিল তোমার সাথে, আমি সাক্ষাৎ করেছিলাম তোমার সাথে। তো আই লিখবো আমরা এখানে, আই লিখে ফেললাম। তারপরে আমরা ভার্বে B2 বসাবো। তো সাক্ষাৎ করে ইংরেজি কি? নিশ্চয়ই তোমরা জানো, সাক্ষাৎ করে ইংরেজি হচ্ছে মিট, MEET মিট। তো এখানে একটা লিখতে হবে, অর্থাৎ একটা ই বাদ যাবে, পাস্ট ফর্ম। আই মিট ইউ, YOU। আই মিট YU না, সরি, হিম, কারণ এখানে তার নাম। যখন আমার সাথে আমার তার সাথে সাক্ষাৎ হয়েছিল, তো এখানে আমরা HIM লিখব। কেন? এখানে তার নাম, এখানে বলছে যে আমি তার নাম স্মরণ করতে পারি না, মানে অনেক আগে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, এটা আর কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার এখানে তো মিট আছে, তার সাথে সাক্ষাৎ হয়েছিল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, মিটই তো কারোর সাথে সাক্ষাৎ করা। তো সেখানে আমরা এখানে অনেক টিচার বা অনেকে মিটের পর উইথ ব্যবহার করবে। আসলে মিটের পরে উইথ বসে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি মনে রাখতে হবে তোমাদেরকে, যে মিটের পরে উইথ বসে না, কারণ এটা হচ্ছে ওমিশন অফ ওমিশন অফ প্রিপোজিশন। এই সূত্রটা হচ্ছে ওমিশন অফ প্রিপোজিশন। ইট ইজ লং সিন্স আই মিট হিম। অর্থাৎ এরকম আরেকটি কথা বলে রাখি, যেমন ডিসকাস, ডিসকাস হচ্ছে আলোচনা করা, কারোর সাথে আলোচনা করা, সেক্ষেত্রে ডিসকাসের পরে অ্যাবাউট কখনোই বসে না। একটু মনে রাখবে তোমরা এই বিষয়গুলো। ছোটখাটো ভুল যদি হয়ে যায়, তাহলে শিক্ষক তোমাকে নাম্বার দেবে না, কারণ তুমি কেমন কেমন মেধাবী শিক্ষার্থী তা যাচাই বাছাই করবে এইসব সেন্টেন্স থেকে, এইসব বিষয় থেকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেন যে টাইম উইল ডিসাইড এভরিথিং, বলছে যে সময় সবকিছু সিদ্ধান্ত নেবে, সবকিছু সিদ্ধান্তকারী, মানে সময় সিদ্ধান্ত করবে সবকিছু। তো ডু ইউ বেস্ট, মানে তোমার সেরাটা করো যাতে তুমি সেটা পাও। তো আমি এখানে দুইভাবে লিখতে পারি। সেটা হচ্ছে টু দিয়েও লিখতে পারি, 2+V1 দিয়ে লিখতে পারি, অথবা ইন অর্ডার 2+V1 দিয়ে লিখতে পারি, অথবা সো দ্যাট দিয়ে লিখতে পারি। তো আমরা এখানে 2+V1 অর্থাৎ যেটি সহজ, বা ইন অর্ডার 2 দিয়ে লিখবো। তো এই স্ট্রাকচারটা আমরা এখানে লিখতে পারি এরকম, যে প্রথমে লিখবো আমরা INOR or DER। তো এটা ছাড়াও ইন অর্ডার টু, ছাড়াও তুমি ইন অর্ডার টু ছাড়াও তুমি 2+V1 অর্থাৎ 2 লিখতে পারো, শুধু 2, ইন অর্ডার টু। তো ইন অর্ডার টু অর্থ হচ্ছে জন্য। তো ইউ ইন অর্ডার
টু প্লাস v1, এরপর আমরা প্লাস v1 দিব, তারপরে অবজেক্ট ও বি, এই স্ট্রাকচারে আমরা এখানে ব্যবহার করব। তো এখানে একটি ডিরেকশন দেওয়া আছে যে সময় নিয়ে, তো আমরা সময়কে ব্যবহার করে কথা লিখতে পারি, ইউ ডু ইউর বেস্ট ইন অর্ডার টু, মানে তুমি সেরাটা করো যাতে তুমি সেরা পেতে পারো, মানে সেরা পাওয়ার জন্য সেটা করো, এরকম লেখা যায়। যে নাম্বার ডি ও ডু, ওয়াই ও ইউ আর ডু ইউর, BEST বেস্ট, IN in order to, অথবা আমরা সো দ্যাট দিয়েও লিখতে পারি, in order, ORDER, in order to, GET get, the best, মানে BEST এরকম লিখব, in order to get the best, অথবা লিখতে পারি do your best in order to, so that you can get the best, এটা লিখে যায়। তুমি যেভাবে হোক বিভিন্নভাবে লেখা যায়, একটা সেন্টেন্স বা কমপ্লেক্সও লিখতে পারো, আমি এখানে সিম্পল সেন্টেন্সে লিখেছি। আবার কেউ এখানে কম্পাউন্ড লেখা যাবে না, কারণ বাক্যটি ঘুরে যাচ্ছে, সেজন্য কমপ্লেক্সে লেখা যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি এ পর্যন্ত আলোচনা করেছি, অর্থাৎ ঢাকা বোর্ড 2019। এখানে যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে তোমাদের সমস্যা হয়, আমি সূত্র লিখে লিখে এগুলো সলভ করার চেষ্টা করেছি, ডিসকাস করেছি। তো যদি তারপরও সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে লিখে বলবে যে স্যার আমি এখান থেকে বুঝতে পারিনি, আমি আবার ডিসকাস করার, বা কমেন্ট বক্সে লিখে উত্তর দেওয়ার চেষ্টা করব ব্যাখ্যা সহ। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবে। যেহেতু পরীক্ষা তোমাদের এখন দরজার সামনে করানো আসছে, সেজন্য অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে। আর এই যে সময়টুকু পাবে, অর্থাৎ মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন ইতিমধ্যে যে জুনের পরীক্ষা হতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিয়ে রাখবে। আর এটি হচ্ছে, অর্থাৎ এই যে জায়গাটা, অর্থাৎ এইচএসসি, এটি সবচাইতে জীবন গঠনের, মানে তোমরা ইতিমধ্যে যারা হয়তো এসএসসি পরীক্ষা দিয়েছো, আর কেউ A+ পাওনি বা পাওয়ার জন্য চেষ্টা করতেছো, তো সেক্ষেত্রে আমি মনে করি তোমার জীবন গঠনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জায়গার নাম হচ্ছে এইচএসসি, ক্লাসের নাম হচ্ছে এইচএসসি। তো এই জায়গাটায় তুমি এখন যেমন চাষ করবে তেমন ভালো ফল পাবে ভবিষ্যতে, এখন যেমন বীজ বপন করবে তখন সেরকম ফসল কাটবে ভবিষ্যতে, এটাই হচ্ছে আসল। তো এখন সময় নষ্ট না করে চেষ্টা চালিয়ে যাও, পড়া শেষ করো। তুমি কখন পরীক্ষা হবে কিনা, তাছাড়া অটো পাস, এটি আসলে মানে আমার দৃষ্টিকোণ থেকে একদম গ্রহণযোগ্য কোনো একটি বিষয় না। অটো পাস মানে যখন একজন শিক্ষার্থী আর নিজের যোগ্যতায়, আমার কথা হচ্ছে একজন শিক্ষার্থী নিজের যোগ্যতায় বি গ্রেড বা সি গ্রেড, বি গ্রেড বা ডি গ্রেড বা A+ বা গোল্ডেন পাক, সে নিজের যোগ্যতায় পাক, নকল করে নয়, শিখে একজন শিক্ষা যদি ধরো বি গ্রেডেই পায়, এখন সাধারণত যে CGPA এর ক্ষেত্রে কেউ এই ডি গ্রেড পাবে না, সি গ্রেড তো নিচে পাবে, অবশ্যই সি গ্রেড অটোমেটিকলি পাবে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে শিখো, শিখলে জীবনে কাজে লাগবে। আর মানে শেখার কোনো বয়স নাই, সব বয়সে শেখা যায়। আমরাও এখনো শিখি, যেহেতু আমরা টিচার, একজন শিক্ষক হচ্ছে সারা জীবনের ছাত্র, সেই হিসাবে আমরা প্রতিনিয়ত শিখতে চেষ্টা করি। আর আরেকটি বিষয় না বললেই নয় যে আমি
এই যে তোমাদেরকে ইউটিউব চ্যানেলে টিচিং দিচ্ছি, এটি আসলে ইংরেজি ভাষাটাকে অনেকে কঠিন মনে করে। সেজন্য আমি ইংরেজি ভাষাটাকে সহজ করে দেওয়ার জন্য আমি এই চ্যানেলটি খুলেছি। এটা কোনো ব্যবসায়িক চ্যানেল হিসেবে নয়, শুধুমাত্র সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে সহজে এবং প্রাইভেট ছাড়া, যেটা কি বলে, ইংরেজি শিখতে পারে। আমি আসলে অনেক কম সময় পাই হাতে, সেজন্য হয়তো মাঝে মাঝে মিস হয়ে যায়, নিয়মিত ভিডিও দিতে পারি না। আর সেজন্য তোমরা হয়তো বা অনেক সময় বোরিং ফিল করো যে স্যার ভিডিও দেয় না নিয়মিত, না স্যারের চ্যানেল দেখবো না, এমন না আসলে। আর সময় হয়ে ওঠে না, সেই জন্য তারপরও চেষ্টা করি নিয়মিত ভিডিও দেওয়ার। মাঝে মাঝে অনেক ব্যস্ত থাকতে হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। কথা হচ্ছে যে যদি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাদের জন্য অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আহ, আর যারা করেছো তাদের জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুন্দর থাকো, বেশি বেশি করে বই পড়ো, আর ভালো রেজাল্ট করো, বড় কিছু হও, এই প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্তই।